রাজস্ব ঘাটতি ও ঋণের চাপ নিয়েই 9,38,000 কোটি টাকার বাজেট দিচ্ছে সরকার। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সহ আয় ব্যয়ের বৈষম্য কমানোই বড় চ্যালেঞ্জ। যতটুকু আমাদের সামর্থ্য ছিল তার মধ্যে বাজেট করতে হয়েছে। সামনের দিকে একটা প্রসপারাস বাংলাদেশ দেখতে চাই, সেদিকে যাওয়ার একটা প্রচেষ্টা এখানে আছে। সীমিত সম্পদের মধ্যে বাজেটে দেশের সকল মানুষকে স্বস্তি দেওয়ার প্রত্যাশা অর্থমন্ত্রীর। বিকেল ৩টায় জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের বাজেট প্রস্তাব উত্থাপন। বাজেটে দাম কমছে জীবন রক্ষাকারী ওষুধ সহ হার্টের রিং ও ডায়ালাইসিস ফিল্টারের, কমবে সোলার ও এসির দাম, বাড়বে রড প্লাস্টিক পণ্য সহ বিলাসবহুল গাড়ির দাম। অর্থনৈতিক গণতন্ত্রায়নের বাজেটে প্রথম যুক্ত হচ্ছে সৃজনশীল অর্থনীতি। ফ্ল্যাগশিপ প্রকল্পে থাকছে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ভাতা বাড়ছে সামাজিক নিরাপত্তার চলমান কর্মসূচিতেও। নতুন সরকার, নতুন বাজেট, গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা। এই প্রতিপাদ্যে বিএনপি সরকার তাদের প্রস্তাবিত 2026-27 অর্থ বছরের বাজেটে সৃজনশীল অর্থনীতিকে যুক্ত করছে। আকারে বেড়ে যাওয়া বাজেটে সরকারকে ভরসা রাখতে হচ্ছে ব্যাংক ঋণের ওপর। রাজস্ব আদায়ে পিছিয়ে থাকাকেই ঋণ নির্ভরতার কারণ হিসেবে বলা হচ্ছে। প্রায় 2.5 লাখ কোটি টাকার ঘাটতি নিয়ে শুরু হবে আগামী অর্থ বছর। উন্নয়ন ব্যয়, তার যোগান ও ঘাটতি মোকাবেলায় সরকারের উদ্যোগগুলো কি হতে পারে, সেই আলোচনার বিস্তার নিয়ে কথা হবে এখন বাজেটে। সঙ্গে রয়েছি আমি তানজিলা খান মিম। দর্শক, দিনব্যাপী এখন টেলিভিশনের এই আয়োজনে রয়েছে বাজেটের খুঁটিনাটি বিশ্লেষণ ও বিশেষজ্ঞ মতামত। আমাদের সঙ্গে রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শর্মেন্দ্র নীলর্মী। আপা, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এখন বাজেটের আজকের এই বিশেষ আয়োজনে। এখন টিভির আজকের আয়োজনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দিনব্যাপী আলোচনা হবে জাতীয় বাজেট 2026-27 নিয়ে। আজকের বিভিন্ন দফার আলোচনায় বিভিন্ন বিশেষজ্ঞগণ তাদের নিজস্ব দক্ষতা, নিজস্ব কাজের জায়গা থেকে আলোচনা করবেন বাজেট নিয়ে। আপনারা আশা করি সাথে থাকবেন। এবং এই পর্বে আজকে প্রারম্ভিকে আমাদের সাথে রয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের গবেষণা পরিচালক ডক্টর খন্দকার মোয়াজ্জেম হোসেন। আপনাকে স্বাগত। আমরা কিছুটা প্রেজেন্টেশন শুনে আবারও মূল আলোচনায় ঢুকে যাব। ধন্যবাদ আপা আপনাকে। দর্শক, সীমিত সম্পদের মধ্যে দেশের জনগণকে স্বস্তি দেবে এবারের বাজেট। তাই এর মধ্য দিয়ে জাতির আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণের আশা অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর। সকালে জাতীয় সংসদ ভবনের উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়ার সময় এবং সংসদ ভবনে পৌঁছে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, সব জনগোষ্ঠীকে বিবেচনায় রেখেই বাজেট প্রণয়ন করা হয়েছে। যতটুকু সামর্থ্য ছিল তা দিয়ে এই বাজেট করতে হয়েছে সরকারকে। এ সময় নাগরিক সুবিধার কথা উল্লেখ করে তিনি বলেন, প্রত্যেকটি নাগরিককে এই বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে। ভঙ্গুর অর্থনীতি থেকে স্থিতিশীলতার দিকে যাওয়ার প্রচেষ্টা রয়েছে এবারের বাজেটে। এই বাজেট স্বাভাবিকভাবে জনগণের প্রত্যাশা অনেক বেশি, এবং আমরা চেষ্টা করেছি সীমিত সম্পদের মধ্যে থেকেও বাংলাদেশের প্রতিটি জনগণকে মাথায় রেখে এই বাজেট দেওয়ার চেষ্টা করেছি। এবং সবচেয়ে বেশি আমরা শুরু করেছি কাজটা একেবারে হতদরিদ্র যারা পিছিয়ে পড়া লোক আছে তাদেরকে মাথায় রেখে, এবং ক্রমান্বয়ে সকলের জন্য, সকল গোষ্ঠীকে মাথায় রেখে সকলে যাতে এই অর্থনীতিতে অংশগ্রহণ করতে পারে, অর্থনীতির সুফল পায়, সেটা মাথায় রেখে বাজেট করেছে।
বিকেল ৩টায় জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এটি হবে সদ্য গঠিত বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম এবং দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট। এ বিষয়ে বিস্তারিত জানাতে সংসদ ভবন প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাব্বির রোজ। রোজ, একটু জানাবেন মন্ত্রী পরিষদের বৈঠক কতক্ষণ নাগাদ চলবে এবং এই বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে? মিম, আজ কিন্তু সেই বহুল কাঙ্ক্ষিত সময়ে, যে সময়টি এই 2026-27 অর্থ বছরকে নির্ধারণ করবে, সেই বিষয়টি অর্থাৎ বাজেটের যে বিষয়টি সেটি ঠিক 3টায় এই সংসদ ভবনের এই কক্ষ থেকেই অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি কিন্তু জাতির উদ্দেশ্যে পেশ করবেন। তার আগে এখন সকল মন্ত্রীদের উপস্থিতিতে মন্ত্রিপরিষদ বৈঠক শুরু হয়েছে ঠিক 10টায় এবং সেটি চলমান রয়েছে। মূলত প্রতি বছর বাজেটের আগে মন্ত্রী পরিষদ দের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে আমরা কিন্তু বাজেটটির সম্ভাব্য আকার জানি 9,38,000 কোটি টাকা। সেই সম্ভাব্য আকারকেই মূলত একটি নির্দিষ্ট আকারে রূপ দেওয়ার, অর্থাৎ একটি নির্দিষ্ট সংখ্যায় নিয়ে আসার বিষয়টি কিন্তু এই সভাতে চলমান রয়েছে, এমনটি আমরা জানতে পেরেছি। এবং 2026-27 অর্থ বছরে জাতীয় বাজেট আজকের সেটি কিন্তু এই সরকারের নেতৃত্বাধীন অর্থাৎ বিএনপি সরকারের নেতৃত্বাধীন প্রথম বাজেট, এবং এটি বলা চলে যে দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট। এবং সরকারের নির্বাচনী অঙ্গীকার পূরণের চাপ থেকেই মূলত এই ধরনের বাজেটের আকার করা হয়েছে, এমনটি আমরা জানতে পেরেছি। এবং প্রস্তাবিত বাজেটে আগামী অর্থ বছরের মোট জিডিপি ধরা হয়েছে কিন্তু 48,30,000 কোটি টাকা। একই সাথে অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে 6.5%। এবং আরও বিভিন্ন বিষয়ে আমরা সংশ্লিষ্ট সূত্রে জানতে পেরেছি যে মূল্যস্ফীতির যে বিষয়টি বড়ই লক্ষ্য করা যাচ্ছে গেল বছর থেকে, সেই প্রেক্ষাপট কিন্তু মাথায় রাখা হয়েছে। এবং মূল্যস্ফীতি কমিয়ে নেওয়ার কথা বারবারই অর্থমন্ত্রী বলেছেন, আমরা এর আগেও শুনেছি সরকারের বিভিন্ন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের কাছ থেকে। সেই জায়গায় কিন্তু 7.5% নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এবারের বাজেটে। এবারে বাজেটে উদ্যোক্তাদের জন্য কিন্তু একটি বিশাল তহবিল রাখা হয়েছে। আমরা দেখেছি যে এর আগেও বিভিন্ন সময়ে দেশের তরুণ ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের নিয়ে নানা ধরনের কথাবার্তা বলা হয়েছে এবং সংসদে প্রস্তাবিত নানা ধরনের বিষয় উঠে এসেছে। সেই জায়গায় কিন্তু 225 কোটি টাকা এবং ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের জন্য 2,000 কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাবনার সম্ভাবনা রয়েছে। এবং সরকারি চাকরিজীবীদের জন্য একটি নতুন বেতন কাঠামো এবং আংশিক বাস্তবায়নেরও ঘোষণা আসতে পারে। মোটা দাগে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, অর্থনীতি পুনরুদ্ধার সহ উচ্চতর প্রবৃদ্ধি অর্জন সহ মোট 13টি বিষয়কে কিন্তু আজকে জোরতরভাবে গুরুত্ব দেওয়া হবে বলে আমরা সংশ্লিষ্ট সূত্রে জানতে পেরেছি। আমরা দেখেছি যে সকালে অর্থমন্ত্রী কিন্তু বলেছেন যে এই বাজেটটি হবে একটি জনবান্ধব বাজেট এবং এখানে হতদরিদ্র থেকে শুরু করে দেশের সকল গোষ্ঠীর কথা মাথায় রাখা হয়েছে এবং পাশাপাশি সরকারের যে নির্বাচনী প্রতিশ্রুতি সেটির বাস্তবায়নের একটি বড় ধাপ এগিয়ে যাবে দেশ, এমনটি প্রত্যাশার কথাও কিন্তু তারা বারবার বলেছে। অর্থাৎ এই বৈঠক শেষ হলে আমরা বাজেটের নির্দিষ্ট আকার জানতে পারবো। মিম, জাতীয় সংসদ ভবন থেকে মন্ত্রিপরিষদের বৈঠক সম্পর্কে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাব্বির রোজ। কেমন হতে যাচ্ছে এবারের বাজেটের আকার, রাজস্বের লক্ষ্যমাত্রা, ঘাটতি ও ঋণ কেমন কি থাকছে, সেসব বিস্তারিত জানাতে আমাদের সহকর্মী সাজিদ আরাফাতকে এই মুহূর্তে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এখন বাজেটের এই আজকের বিশেষ আয়োজনে। এবং সাজিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। সেই সঙ্গে আমরা জানতে চাই আপনার কাছে নিশ্চয়ই এই যে বাজেটের যে আকার, সেই আকার, সেই সঙ্গে এত টাকা কোথা থেকে আসলো, এবং আরেকটি বিষয় হচ্ছে বড় বাজেট দেয়া সহজ কিন্তু সেটি বাস্তবায়ন করা নিশ্চয়ই অনেক কঠিন হবে। তো সেই জায়গা থেকে সদ্য নতুন সরকারের পক্ষে সেটি কতটা চ্যালেঞ্জ হতে যাচ্ছে জানতে চাই। মিম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা দেখছিলাম বাজেটের অনেকগুলো বিষয় নিয়ে আপনি আলোচনা করছিলেন। 2026-27 অর্থ বছরের যে বাজেট সেটি বিকেল 3টে নাগাদ সংসদে ঘোষণা করা হবে এবং বলা হচ্ছে যে এই বর্তমান যে নির্বাচিত সরকার তাদের প্রথমবার এটি বাজেট হতে যাচ্ছে, প্রথম বাজেট। এবং বর্তমান যে প্রধানমন্ত্রী রয়েছেন তারও এটি প্রথমবারের বাজেট এবং বর্তমান যে অর্থমন্ত্রী রয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী তিনিও প্রথমবারের মতো এই বাজেট দিতে যাচ্ছেন এবং বলা হচ্ছে যে দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট এটি হতে যাচ্ছে। টাকার অঙ্কে তো নিশ্চয়ই। এবং বাজেটটা কি আসলে একটু যদি বলি আপনাকে, যে একটি বার্ষিক
যে পরিকল্পনার অংশ। আমরা যারা সাধারণ মানুষ রয়েছি তাদের যে সংসারের একটা পুরো বার্ষিক পরিকল্পনা থাকে, তারই অংশ হিসেবে আমরা যদি পুরো বাংলাদেশের 18 কোটি বা 20 কোটি মানুষকে একটি পরিবারের অংশ হিসেবে ধরি, এই পুরো পরিবার চালানোর যে প্রক্রিয়া বা পরিকল্পনা, সেটি কিন্তু সরকার এই পরিকল্পনার অংশ হিসেবে এই বাজেট দিয়ে থাকে। এবং সেই আমরা কিন্তু জানি সাজিদ যে আমরা আসলে পরিবারে যে বাজেটটা করি সেটা আমাদের আয় বুঝে তারপর আমরা ব্যয় করি, কিন্তু সরকার কিন্তু সেক্ষেত্রে এটি একটি মজার বিষয় যে ব্যক্তি আয় বুঝে ব্যয় করে, কিন্তু সরকারের ক্ষেত্রে আগে ব্যয়ের খাতগুলো ঠিক করা হয়, পরে সরকার আয়ের যে উৎসগুলো সেগুলো থেকে আয়গুলোর যে উৎস সেই উৎসগুলো ঠিক করে। আমরা একটু দেখে নিতে চাই যে এবারের বাজেট আসলে কেমন হতে যাচ্ছে, টাকার অঙ্কের পরিমাণটা কেমন, ঘাটতি বাজেট কত বা রাজস্ব বিষয়গুলো যে আছে সেগুলো আমরা একটু বিশ্লেষণ করতে চাই। আমরা একটু ওয়ালে দেখতে চাই 2026-27 অর্থ বছরের যে প্রস্তাবিত বাজেট, সেখানে এক নজরে টাকার অঙ্কে আমরা দেখছি যে বাজেটের আকার 9,38,000 কোটি টাকার যে বাজেট, এটি সবচেয়ে বড় বাজেট বলা হচ্ছে, এই 55তম বাজেট এটি। জিডিপি প্রবৃদ্ধির কথা বলছি আমরা 6.5% রাখা হয়েছে এবং মূল্যস্ফীতি 7.5% বলা হচ্ছে। মিম, একটু বলে রাখি, মূল্যস্ফীতি একটি বড় গুরুত্বপূর্ণ জায়গা। আমরা এখন পর্যন্ত যেটি দেখেছি যে মূল্যস্ফীতির বৃদ্ধির ফলে কিন্তু মানুষের যে জনজীবন, দৈনন্দিন জীবনে কিন্তু ব্যাপক নেতিবাচক চাপ পড়ে যায়, দ্রব্যমূল্যের দাম বেড়ে যায়, অনেক অসুবিধার মুখে পড়েন কিন্তু মানুষ। সেই মূল্যস্ফীতি 7.5% সরকার স্থিতিশীল রাখতে চায়। আমরা গত মে মাসে দেখেছি যে সেটি 8.42% বেড়েছে, অর্থাৎ গত 16 মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি হয়েছে। অর্থাৎ দ্রব্যমূল্যের যে দাম সেটি কিন্তু বাড়তে বাড়তে মানুষের জনজীবনের মধ্যে একেবারে নাভিশ্বাস উঠে গিয়েছে। সেটি 7.5% রাখাটা সরকারের জন্য অনেক বড় চ্যালেঞ্জের বিষয়। এবং এরই মধ্যে আমরা দেখেছি যে অনেক পণ্যের দাম কিন্তু কমানোর ঘোষণা দিয়েছে সরকার। কর ছাড়ের আওতায় কিন্তু নিত্য প্রয়োজনীয় প্রায় 50 থেকে 60টি পণ্যে এই কর ছাড়ের যে বিষয়টি সেটি কিন্তু সরকার নজর দিয়েছে। বিশেষ করে চাল, ডাল, তেল, এই যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো রয়েছে, চিনি থেকে শুরু করে, স্বস্তি দেবে সেটি এখন চ্যালেঞ্জের বিষয়। আসলে দেখা যাক, সরকার এটি চেষ্টা করবে হয়তোবা মূল্যস্ফীতি জনগণের নাগালের মধ্যে রাখতে। সেটি কতটা বাস্তবায়ন হবে সেটি আসলে সময়ের ব্যাপার। আমরা আরেকটু দেখে যাই, রাজস্ব লক্ষ্যমাত্রা 6,95,000 কোটি টাকা এবং ঘাটতি 2,43,000 কোটি টাকা। এই যে ঘাটতি বাজেট, সেটি কিন্তু আমাদের মতো যে উন্নয়নশীল দেশ বা বাংলাদেশের মতো যে দেশগুলো রয়েছে সেগুলোতে প্রত্যেকটি দেশে কিন্তু ঘাটতি বাজেট হয়। আমরা দেখেছি যে প্রত্যেক বছরই অর্থ বছরে ঘাটতি বাজেট দিয়ে থাকে বাংলাদেশ সরকার। এবং এই ঘাটতি বাজেটের যে ঘাটতির যে টাকাগুলো সেটি আসলে কিভাবে আয় হবে, এখানে দুটি অংশ আছে। একটি হচ্ছে বৈদেশিক ঋণ এবং অভ্যন্তরীণ উৎস। বৈদেশিক ঋণ অর্থাৎ IMF থেকে শুরু করে বিশ্ব ব্যাংক, ADB, এই জায়গাগুলো থেকে কিন্তু সরকার ঋণ নিয়ে থাকে বা অনুদান আসে, সেটি একটা বিষয়। এবং আরেকটি বিষয় হচ্ছে যে ঘাটতি পূরণ করে থাকে ব্যাংক ঋণ। অভ্যন্তরীণ যে উৎসগুলো রয়েছে এর মূল একটি জায়গা হচ্ছে যে ব্যাংক ঋণ, এবং ব্যাংক ঋণ নিয়ে সরকার বিভিন্ন ধরনের পরিচালনা করে থাকে, বিভিন্ন ধরনের কাজকর্ম করে থাকে। তবে এটি আশঙ্কার বিষয় যে ব্যাংক ঋণ যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ব্যাংকে তারল্য সংকট কিংবা বিনিয়োগ কমে যাওয়া, এই বিষয়গুলো কিন্তু রয়েছে। অর্থাৎ এই ঘাটতি বাজেটটাই কিন্তু অনেক বড় চ্যালেঞ্জ সরকারের। রাজস্ব লক্ষ্যমাত্রার যে বিষয়গুলো, সেগুলো রাজস্ব তো সরকারের মূল যে আয় সেটি মূল লক্ষ্যমাত্রা, অর্থাৎ বিভিন্ন ধরনের কর, আয়কর থেকে শুরু করে যে মূল্য সংযোজন কর কিংবা আবগারি শুল্ক, নানান ধরনের রাজস্ব আদায়ের যে মাধ্যমগুলো রয়েছে সেখান থেকে এই লক্ষ্যমাত্রা পূরণ হবে। সেটির পরিমাণ আমরা 6,95,000 কোটি টাকা দেখছি। এবং তারপরেও 2,43,000 কোটি টাকা ঘাটতি থেকে যায়। সেই ঘাটতি বাজেট সরকার নিশ্চয়ই তার অভ্যন্তরীণ এবং বৈদেশিক যে উৎস সেগুলো থেকে আহরণ করবে। আমরা পরবর্তীতে আরও বেশ কিছু বিষয় রয়েছে, সেগুলো একটু দেখাতে চাই। আমরা পরের যে বিষয়গুলো রয়েছে, অর্থ বছর ভিত্তিক বাজেটের যে আকার সেটি আমরা দেখতে চাই। 2022-23 অর্থ বছরে আমরা দেখছি যে 6,78,064 কোটি টাকা বাজেট দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে 2023-24-এ সেটি কিন্তু বেড়েছে আবারও 7,61,000 কোটি টাকার বেশি বাজেট দেওয়া হয়েছে। 2024-25 অর্থ বছরে আমরা দেখছি যে 7,97,000 টাকার বাজেট দেওয়া হয়েছিল। তবে একটি মজার বিষয়, যখন অন্তর্বর্তীকালীন সরকার ছিল 2025-26 অর্থ বছরে যেই বাজেটটি দিয়েছিল তারা, সেখানে কিন্তু খানিকটা কমে গিয়েছিল। আমরা দেখছি যে সাধারণত কম দৃশ্য আমরা দেখি না, এটি আসলে। এবং আমরা যে বলছিলাম যে এবছরের বাজেট সবথেকে বড় আকারের বাজেট হতে যাচ্ছে, এটি কিন্তু আসলে সেই গ্রাফের মধ্য দিয়ে আমরা বোঝার চেষ্টা করছি। গ্রাফের মধ্যে আমরা দেখছি যে 2025-26 অর্থ বছরে যেটি ছিল 7,90,000 সেটি বেড়ে
আসন্ন বাজেটে আমরা দেখছি যে 9,38,000 কোটি টাকার বাজেট, একটি অর্থ বছর ভিত্তিক এই যে 1, 2, 3, 4, 5 অর্থ বছরে আমরা দেখলাম সবচেয়ে বড় আকার কিন্তু আমরা এবার দেখতে পাচ্ছি। আমরা পরবর্তীতে আরও কিছু বিশ্লেষণ করতে চাই, পরবর্তীতে দেখব যে এবারে বাজেটে আসলে প্রবৃদ্ধির যে লক্ষ্যমাত্রা সেটি কি কেমন রয়েছে। আমরা 2022-23 অর্থ বছরে দেখছি যে 8% ছিল, 2023-24-এও সেটি অপরিবর্তিত 8% ছিল এবং 2024-25 অর্থ বছরে সেটি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা একটু নেমে আসে 7% এবং অন্তর্বর্তী সরকারের সময় 25-26-এ সেটি দেখলাম যে আমরা 6% ছিল। পরবর্তীতে আসন্ন যে বাজেট হতে যাচ্ছে সেখানে আমরা দেখছি যে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ঠিক করেছে সরকার 7%। মোটা দাগে বাজেটের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রার যে গ্রাফ সেটি আমরা দেখালাম। আরও কিছু পর্যালোচনা করতে চাই মিম, আমরা রাজস্ব বাজেটের বিষয়টি একটু দেখব। রাজস্ব আয় সরকারের লক্ষ্যমাত্রা যেটি এর আগেও বলছিলাম যে 6,95,000 কোটি টাকা, এটি বিভিন্নভাবে সরকার রাজস্বগুলো আদায় করে থাকে। আমরা যারা কর দেই, আয়কর দেই, মূল্য সংযোজন কর দেই, অনেক ধরনের বিষয় আছে সেই জায়গা থেকে। সেখানে কি এনবিআর এর আয়, এনবিআর বহির্ভূত আয় এবং কর ব্যতীত প্রাপ্তিগুলো যুক্ত? হ্যাঁ, এখানেও আরও কিছু বিষয় আমরা দেখছি যে এনবিআর এর আয় 6,04,000 কোটি টাকা, এনবিআর বহির্ভূত আয় 25,000 কোটি টাকা। এগুলো এনবিআর বহির্ভূত আয় কিন্তু অনেক ধরনের হয়ে থাকে। আমরা যে আপনি যাতায়াতের সময় গাড়িতে টোল দেন না যে সেতুতে, সেগুলো কিন্তু এখানে যুক্ত হয় এনবিআর বহির্ভূত যে আয়গুলো। কর ব্যতীত আয় প্রাপ্তি থেকে 66,000 কোটি টাকা আসবে। এই মোটা দাগে খাত যদি ধরে থাকি, এই খাত বিশ্লেষণ করে আসলে এই লক্ষ্যমাত্রা রাজস্ব বাজেটের 2026-27 অর্থ বছরে আমরা দেখতে পাচ্ছি এবং আরও কিছু বিষয় রয়েছে, আমরা সেটিও একটু দেখতে চাই। বাজেটে ঘাটতি ও ঋণ, যেটি বলছিলাম যে ঘাটতি বাজেট অনেক বড় চ্যালেঞ্জ। 2,43,000 কোটি টাকার ঘাটতি বাজেট আমরা দেখছি। সেখানে বলছিলাম যেটি যে বিদেশি উৎস থেকেও আয় করে থাকে সরকার, অর্থাৎ ঋণ নিয়ে থাকে, সেখানে 1,16,000 কোটি টাকা আসবে এবং অভ্যন্তরীণ উৎস থেকে 1,27,000 কোটি টাকা আসবে। ব্যাংক ঋণের যে কথাটি বলছিলাম 1,12,000 কোটি টাকা সেই অঙ্কটি, এবং সঞ্চয়পত্র এবং অন্যান্য উৎস অর্থাৎ সঞ্চয়পত্র থেকেও কিন্তু সরকার ঋণ নিয়ে থাকে। এটি মানুষের জমানো অর্থ, সেখান থেকেও কিন্তু সরকার 15,000 কোটি টাকা, 15,000 কোটি টাকা সেখান থেকে ঋণ নেবে। প্রস্তাবিত বাজেটে অগ্রাধিকার কি কি থাকবে এই বিষয়টাও একটু জানতে চাই আপনার কাছ থেকে। অগ্রাধিকারের জায়গায় আমরা দেখছি যে সকালে অর্থমন্ত্রী বলেছেন যে এটি সাধারণ মানুষ এবং তৃণমূল পর্যায়ের মানুষের কে সামঞ্জস্য রেখেই এই বাজেট ঘোষণা করা হবে। আমরা সেই বিষয়গুলো একটু রেখেছি এখানে, যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা আনাই সরকারের মূল লক্ষ্য, অর্থাৎ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ একটি বড় চ্যালেঞ্জ সরকারের জন্য। এছাড়া আমরা দেখেছি যে সরকার নির্বাচনের আগে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং সামাজিক নিরাপত্তা বাড়ানোর মতো যে ঘোষণাগুলো সেগুলো দিয়েছিল এবং এবার সেটি বাস্তবায়ন শুরু করেছে। তারা বেশ জোর দিচ্ছে সরকার। হ্যাঁ, এটি বেশ জোরালো হয়েছে এবং ফ্যামিলি কার্ড ইতিমধ্যেই বিতরণ করা শুরু হয়েছে, কৃষক কার্ড বিতরণ করা শুরু হয়েছে, উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করা এবং শিক্ষা খাতের উন্নয়নে জোর দিচ্ছে সরকার। এবারে বাজেটে কিন্তু শিক্ষা খাত অন্যতম একটি অগ্রাধিকার পেতে যাচ্ছে। ব্যাংক, পুঁজিবাজার সহ আর্থিক খাতে ভারসাম্য এবং শৃঙ্খলা ফেরানো সরকারের একটি মোটা দাগে বড় অগ্রাধিকার, এবং নতুন বিনিয়োগ, উদ্যোক্তা তৈরি, দেশ বিদেশে কর্মসংস্থান সৃষ্টিও সরকারের মূল যে অগ্রাধিকার। কিন্তু অনেক বেশি জোরালো হচ্ছে সরকার। সাজিদ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে এই আয়োজনে যুক্ত হবার জন্য। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা দেখছিলাম সাজিদ আরাফাতের বাজেট বিশ্লেষণ। সেখানে তিনি বলছিলেন প্রস্তাবিত বাজেটে অগ্রাধিকারে কি কি থাকবে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা, সেটা কিভাবে নিশ্চিত হবে এবারের বাজেটে, সেই বিষয়টি নিয়েই জানতে চাই। আমরা আবারও চলে যাচ্ছি, আমাদের আরেকটি স্টুডিওতে রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শর্মেন্দ্র নীলর্মী, তার সঙ্গে। ধন্যবাদ মিম। দর্শক মণ্ডলী, আপনাদেরকে জানানোর চেষ্টা করা হলো যে এবারের অর্থ বছরের যে বাজেটটা আজকে প্রস্তাবিত হবে সেই বাজেটের মোটা দাগে যে অঙ্কগুলো আমাদেরকে জানতেই হয় সেই অঙ্কগুলো নিয়ে, এবং এর সাথে একটু আমরা বোঝার চেষ্টা করলাম যে কি কি ধরনের চ্যালেঞ্জ আমাদের মোকাবেলা করবার মাধ্যমে আমাদের জনগণের জীবনে, আমাদের জীবনে খানিকটা স্বস্তি আসতে পারে। সরকারের সাথে কি কি সামনে কি কি চ্যালেঞ্জ আছে। আমি এবারে আমাদের শুরুতেই, আজকে দিনব্যাপী আলোচনার শুরুতেই আমার সাথে রয়েছেন ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, সেন্টার ফর পলিসি ডায়ালগের গবেষণা পরিচালক। আমি মোয়াজ্জেমের কাছে জানতে চাচ্ছি যে এক তো হচ্ছে প্রায় 30% ঘাটতি বাজেট, এর মধ্যে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ রয়েছে।
আমার সামষ্টিক অর্থনীতির একেবারে সংকুচিত শুধু বলবো না, এক ধরনের সিস্টেম্যাটিক এক ধরনের সমস্যা আমরা ভুগছি। এই মোকাবেলা করে এই বাজেট কতটুকু বাস্তবায়নযোগ্য বলে আপনি মনে করছেন, এবং সাথে সাথে যদি একটু আমরা ধারণা পেতে পারি যে আমাদের জন্য কিভাবে এই বাজেটটা স্বস্তির জায়গা নিয়ে আসবে? দেখুন, একটি রাজনৈতিক সরকার প্রায় 15 বছর পরে যখন ক্ষমতায় আসছে, 15 তো নয় 15 বছর পরে যখন ক্ষমতায় আসছে, তখন তার কাছে জনগণের প্রত্যাশা অনেক থাকে। নিশ্চয়ই। তো সেরকম একটা সময়কালে যদি সরকার খুব বেশি সংকুচিত অর্থনৈতিক কাঠামো নিয়ে চিন্তা করে, অর্থাৎ বাজেট কাঠামোকে খুব বেশি সম্প্রসারিত না করে শুধুমাত্র, যেহেতু সামষ্টিক অর্থনীতিতে বিভিন্ন রকমের চ্যালেঞ্জ রয়েছে, শুধু এটিকেই মাথায় রেখে যদি এগুতে চায়, তাহলে জনগণের সাথে তার যে সম্পর্কের জায়গাটি সেটি ক্ষতিগ্রস্ত হতে পারে। একদম। যেহেতু তারা রাজনৈতিক সরকার, সুতরাং এই বাজেটে ওই দিকটিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বলে আমার কাছে মনে হয়েছে, যে তারা বাজেটটির মাধ্যমে এক ধরনের জনসম্পৃক্তি বাড়াতে চেয়েছে। অর্থাৎ এই যে আমরা বড় বাজেট বলছি, এবং সেটা অর্থনীতির ভাষায় বা তত্ত্বীয় পয়েন্ট থেকে আসলেও যে ধরনের সামষ্টিক চ্যালেঞ্জ রয়েছে তাতে এটি অর্জন করার ক্ষেত্রে দুরূহ বিষয়, কিন্তু সরকার সেই চ্যালেঞ্জটি নিতে চেয়েছে বলে মনে হয়। তাহলে মোয়াজ্জেম, এখানে যদি একটু আমি যোগ করি, তার মানে সরকার শুধুমাত্র সংকট মোকাবেলা না, এই সংকট উত্তীর্ণ করে আমি উন্নয়নের ধারাবাহিকতায় আরও কত দূর এগোতে পারবো সেই ভিশনটা এই বাজেটের মধ্যে এক ধরনের প্রথিত আছে বলে আমরা আশা করছি। দেখুন, এখানে সংকট মোকাবেলার বিষয়টিকে সরকার স্বীকার করে নিয়েছেন, কিন্তু এটাও তিনি অনুধাবন করছেন সংকটটি সহসা শেষ হবে না, এবং এটা আর বেশ কিছুকাল যাবে। আপনি যদি ব্যাংকিং খাতের সংকট দেখেন, সেটা সহসা এখান থেকে বেরিয়ে আসা কষ্টকর। আপনি যদি মূল্যস্ফীতির যে চ্যালেঞ্জ যাচ্ছে বহিস্থ কারণে, এটা সহসা এখান থেকে বেরিয়ে আসার চ্যালেঞ্জ কম। শুধু কিন্তু এগুলোর জন্য যদি সরকার বসে থাকেন, তাহলে জনগণের সঙ্গে তার একটা দূরত্ব তৈরি হবে। সেই জন্য সরকার যে কাজটি করছেন, আমার কাছে যেটি মনে হয়েছে, যে অনেক বেশি কর ছাড় দিয়ে বিনিয়োগকে সম্প্রসারিত করতে চাচ্ছেন, অনেক বেশি বিভিন্ন ধরনের পেশাজীবী গোষ্ঠীকে প্রণোদনা দিয়ে বিভিন্ন খাতকে উৎসাহিত করতে চাচ্ছেন, প্রণোদনা দিয়ে সরকারি খাতের কর্মচারী কর্মকর্তাদের সঙ্গে রাখতে চাচ্ছেন। ঠিক একইভাবে কৃষি খাত বা ইয়াং বা যুব যারা রয়েছে তারা যাতে উদ্যোক্তা হিসেবে সুযোগ নিতে পারে, তার জন্য বেশ কিছু বড় বড় ছাড় দেওয়ার সুযোগ রয়েছে। এইগুলো করে সে তার অ্যাটাচমেন্টটা বাড়াতে চেয়েছে। আমি যদি রাজনৈতিক প্রেক্ষাপটটা বোঝার চেষ্টা করি, সেই চেষ্টাটি রয়েছে। কিন্তু সেই তুলনায় যদি বলি যে সংস্কারকে অনেক বেশি এখানে লক্ষ্য রয়েছে কিনা, মনে হয়নি তা। আবার যে সমস্ত তথ্যপত্র রয়েছে সেই জায়গাগুলোতেও বেশ কিছু জায়গাতে ভেগনেস রয়েছে। যেমন আমি বলা হচ্ছিল যে ঘাটতি বাজেটটি ক্ষেত্রে এখানে দেখানো হচ্ছে যে হ্যাঁ, সরকার আগের বছরের থেকে এই বছর অভ্যন্তরীণ উৎস থেকে কম ঋণ করবেন, কিন্তু আমার কাছে মনে হয় আলটিমেটলি দেখা যাবে যে বিদেশি উৎস থেকে যে টার্গেট করা হয়েছে, প্রায় দ্বিগুণের চেয়ে বেশি টার্গেট করা হয়েছে ঋণ করবেন, সেটি হয়তো এতটুকু হবে না। অভ্যন্তরীণ উৎসের উপরে সরকারের নির্ভরতা হয়তো আরও বাড়বে। সেক্ষেত্রে সেইটা বাড়লে বেসরকারি খাতের জন্য যে ঋণ দরকার হবে, সেই ঋণটি বেসরকারি খাত না পেলে সে কীভাবে বিনিয়োগ করবে, সেইটা কীভাবে কর্মসংস্থানে রিফ্লেক্ট হবে। আমি গত পরশুদিন একটা অনুষ্ঠানে বলছিলাম যে এই সরকার যেন না ভাবে যে তার কার্যক্রমই তার জনভিত্তির একমাত্র উৎস। তার কার্যক্রমে একটা বড় জায়গা হতে পারে যে বেসরকারি খাতে যদি সে বিনিয়োগের সুযোগ সৃষ্টি করতে পারে, এসএমই খাতকে যদি আনবার মতো সুযোগ সৃষ্টি করতে পারে, সেই ধরনের অবকাঠামো বা বিনিয়োগ সহায়ক পরিবেশ দিতে পারে, তাহলে সেটাই বরঞ্চ সরকারের জন্য একটা বড় টার্গেট হওয়া উচিত, যে জনভিত্তি তৈরি করা বা কর্মসংস্থান তৈরি করা। তো সেইটি যেন সরকারের মাথায় থাকে, যে বেসরকারি খাত সহায়ক যেন পরিবেশ এই বাজেটের মাধ্যমে যেন তৈরি হয়, যাতে এসএমই খাত, বড় বিনিয়োগকারী, বিদেশি বিনিয়োগকারী সকলেই যাতে বিনিয়োগের ব্যাপারে আগ্রহী হন। আচ্ছা, এই প্রসঙ্গে মোয়াজ্জেম একটু দর্শক মণ্ডলীকে জানিয়ে রাখি যে সরকার যে বাজেট পেশ করেন তার যে আকার আয়তন, সেটা আমাদের সামগ্রিক যে অর্থনৈতিক কার্যক্রম এক বছরে তার 14 থেকে 15%। তার বাইরে কিন্তু একজন গণিমিয়া কৃষক যখন তার কৃষিকাজ করেন, বা আমি আপনি যে বিভিন্ন ধরনের কাজ করে থাকি, সেটার অধিকাংশই কিন্তু বেসরকারি বিনিয়োগ, এবং সেটার প্রায় 85% এই সরকারের বাজেটের বাইরে এক ধরনের কার্যক্রম। কিন্তু বাজেটটা এই যে প্রণোদনা এবং নীতির মাধ্যমে আমার এবং আপনার যে আচরণ, আমার এবং আপনার যে বিনিয়োগ, আমার এবং আপনার যে ভোগের আয়োজন, সেগুলোকে নিয়ন্ত্রণ করে থাকে। সেটা খুব গুরুত্বপূর্ণ। আপনাকে
মানে আমাদের বাজেটে তো দুটো থাকে, একটা আয় এবং ব্যয়। তাহলে প্রথমে আয়ের প্রসঙ্গে আসি। ঘাটতি বাজেট দিয়ে শুরু করেছিলাম, আবার উপস্থাপক প্রথমেই বলেছেন, মিম বলছিলেন যে সম্পদ সীমিত, সে সীমিত সম্পদ তো সবসময় থাকে। ঘাটতি বাজেটও কিন্তু আমরা এবার নতুন দেইনি। এইবারের ঘাটতি বাজেটটা বিশেষভাবে আলোচিত হবার একটা কারণ হচ্ছে আমার কর আহরণের উচ্চ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা। এইটা কতটুকু বাস্তবানুক এবং সেই ক্ষেত্রে এনবিআর এর সক্ষমতা কীরকম আছে? এবং আপনি বলছিলেন যে মানুষের জীবনকে বেগবান করবার জন্য বেশ কিছু কর ছাড় এবং প্রণোদনা দেওয়া হয়েছে। তাহলে সেই সাপেক্ষে আমার এই উচ্চ মাত্রার কর হার আহরণের যে লক্ষ্যমাত্রা ঠিক করেছি সেটাই বা কতটুকু বাস্তবায়ন? আমরা যেটা তথ্যপত্রে দেখলাম যে এনবিআর এর যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় 1,06,000 কোটি টাকা বাড়তি রাজস্বের টার্গেট করা হয়েছে। যদিও আমরা যে এই অর্থ বছর শেষ হয়নি এখনো, 5,23,000 কোটি যেটি টার্গেট ধরে প্রাক্কলন যেটি, সেটিও আসলে বছর শেষে অর্জন হবে কিনা, কেননা দেখা যায় যে এটিও যখন অ্যাকচুয়াল আসে আমরা দেখি যে এটি আরো কমে যায়। এখনই মনে হয় প্রায় একটা বড় রকমের ঘাটতি রয়েছে, প্রায় 2,10,000 কোটি টাকার মনে হয় এখনই ঘাটতি রয়েছে। সুতরাং সেদিকে বিবেচনা করলে 5,23,000 যেটি বলা রয়েছে সেটা আরো কম, এবং সেই অনুযায়ী 6,29,000 কোটি টাকার যে লক্ষ্য দেওয়া হয়েছে সেটি বিবেচনা করলে এটা আসলে 1,06,000 না, বরঞ্চ 2 লক্ষ কোটি টাকার একটা বড় রকমের জাম্প দেবার প্রয়োজন হবে। আপনি যদি আমাকে প্রশ্ন করেন অর্থনীতির ভিতরে এই পরিমাণ পটেনশিয়াল আছে কিনা, আমি বলবো যে অর্থনীতির ভিতরে এর থেকেও বেশি পটেনশিয়াল রয়েছে রাজস্ব আদায়ের। আমরা সক্ষমতা কি আছে? হ্যাঁ, আসছি সেখানে। আমরা সিপিডির পক্ষ থেকে 2021 সালের তথ্য নিয়ে কাজ করেছিলাম, এবং সেখানে আমরা দেখতে পেয়েছি যে কর ফাঁকি, কর এড়িয়ে যাওয়া বা কর জালের বাইরে থাকার জন্য সেই অর্থ বছরে প্রায় 1/3 কম রাজস্ব আদায় হয়েছে, যেটা আসলে আদায় করা সম্ভব। সুতরাং এই যে বিপুল পরিমাণ কর জালের বাইরে রয়ে গেছেন, তারা কতটা আনার চেষ্টা করছেন। এবারের বাজেটে কিন্তু এই কর জালের বাইরে যারা রয়েছেন তাদেরকে আনার বিভিন্ন রকমের উদ্যোগ আমরা আজকে সমকাল পত্রিকায় আমরা দেখতে পেলাম। আমার মনে হয় যে এটা খুবই একটা ভালো উদ্যোগ, যে একই ব্যক্তিকে বারবার করের জন্য আঘাত করা, লার্জ ট্যাক্স পেয়ার ইউনিটকে বারবার হ্যামার করার চেয়ে যারা কিনা কর জালকে এড়িয়ে যাচ্ছেন, বাইরে থাকছেন, তাদেরকে কিভাবে কর জালে নিয়ে আসা যায়। এবং সেই কারণে আমরা দেখতে পাচ্ছি যে এনবিআর তার কার্যক্রমের ভিতরে ভূমি রেজিস্ট্রেশনের সাথে সম্পর্কিত বিষয়গুলো, আন্তর্জাতিক যে লেনদেন তার সাথে সম্পর্কিত বিষয়গুলো, ব্যাংকের সাথে যে কোনো ধরনের ট্রানজ্যাকশনের বিষয়গুলো, পুঁজিবাজারের সাথে যে কোনো সম্পর্কিত লেনদেন সেটাকে করেছে। যে কেউ ব্যাংক অ্যাকাউন্ট খুললে তাকে টিন নিতে হবে সেটিকে বাধ্যতামূলক করছে। যে কোনো এসএমই খাতে লেনদেন করলে সেখানে আপনি অ্যাডভান্স ইনকাম ট্যাক্সকে যুক্ত করা হয়েছে। এই যে জিনিসগুলো করেছেন, এর ফলে কিন্তু একটা বড় রকমের ট্যাক্স জাল বিস্তৃতির সুযোগ তৈরি হলো। আপনার প্রশ্নটি হলো যে এর মাধ্যমে কি আদায়ের সুযোগ তৈরি হয়? অবশ্যই একটা বড় আদায়ের সুযোগ তৈরি হবে, কিন্তু আপনার দ্বিতীয় প্রশ্নটি ছিল যে এই যে কর ছাড় দিল তাতে যে সরকার ফিসক্যাল এক্সপেন্ডিচার রেভিনিউ থেকে হারালো, তাহলে সরকার এইগুলোর মাধ্যমে কি সেটিকে মেটাতে পারবে কিনা? আমার কাছে মনে হয় যে কর ছাড়ের বিষয়টা বরঞ্চ বিনিয়োগকে আকৃষ্ট করবার জন্য দরকার, এবং সেই বিনিয়োগ যদি আসে সেখান থেকেও সরকারের রাজস্ব আদায়ের সুযোগ তৈরি হবে। ভোক্তারা যদি নতুন নতুন পণ্য ক্রয় করেন সেখান থেকেও সরকারের রাজস্ব আদায়ের সুযোগ তৈরি হবে। সুতরাং কর ছাড়ের বিষয়টিকে আমি ইতিবাচকভাবে দেখতে চাই, ব্যবসা বান্ধব পয়েন্ট থেকে দেখতে চাই। কিন্তু আমার কাছে যেটি মনে হয় যে ব্যবসাকে টার্গেট করতে হলে শুধু কর ছাড়টি যথেষ্ট নয়, কেননা আরও অন্য অনেক ধরনের প্রতিবন্ধকতা রয়েছে যেটিকে নজর দেওয়া দরকার। এই মুহূর্তে একটা বড় প্রতিবন্ধকতা ব্যবসায়ীদের জন্য হচ্ছে সুদের হার। আপনি ব্যাংক থেকে ব্যাংক থেকে ঋণ পাওয়া যাচ্ছে না, এটা একটা বড় দুশ্চিন্তা। ব্যাংকগুলোর অবস্থা খারাপ, সরকার ব্যাংক থেকে ঋণ করছেন, বেসরকারি খাত ঋণ পাচ্ছেন না। সুতরাং প্রথম নিশ্চিত করা দরকার সরকারের যে ব্যাংক ব্যবস্থা থেকে যাতে ব্যবসায়ীরা ঋণ পান, এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় হচ্ছে সুদের হারটি কিভাবে গ্র্যাজুয়ালি কমে আসে সেই জন্য সরকারের কাজ করা দরকার। এই যে উচ্চ পরিমাণে খেলাপি ঋণ, বিশেষায়িত ঋণ হয়ে আছে, এটা ব্যাংকগুলোর কস্ট বাড়াচ্ছে এবং সেটা এখন ভোক্তা বা যারা লোন নিচ্ছেন তাদের উপরে চাপছে। এই জায়গা থেকে কিভাবে এক অঙ্কের ঘরে সুদের হার নামিয়ে আনা যায় সেই চেষ্টাটি করা দরকার। ঠিক একইভাবে রেজিস্ট্রেশন, লাইসেন্সিং, রিনিউয়ালের মতো জিনিসগুলো এগুলো অনলাইন ভিত্তিক করা যাচ্ছে না, এবং এনবিআর এর ট্যাক্স সাবমিশন এটাও পুরোপুরি এখনো ডিজিটালাইজেশন করা যাচ্ছে না। এবং আমরা বুঝি কেন এটা করা যায় না, কেন তারাও চায় তাদের কাছে লোক আসুক, আমাদের ব্যবসায়ীরাও চায় তাদের সাথে এক ধরনের নেগোসিয়েশনে যেতে। এর ফলে যেটা দাঁড়ায় যে সেটা হচ্ছে প্রক্রিয়াগুলো সহজ হচ্ছে না এবং এক ধরনের অনৈতিক লেনদেন চলছে, এবং এর ভুক্তভোগী মূলত এসএমই খাতের ব্যবসায়ীরা হচ্ছে। সুতরাং শুধু শুল্ক বা কর ছাড়ের বিষয় না, শুল্ক বহির্ভূত অন্যান্য বিনিয়োগ সহায়ক পরিবেশ যেটি, সেই জায়গাতে সরকারের নিশ্চিত করা দরকার। এক্ষেত্রে আরেকটা জিনিস ব্যবসায়ীদের জন্য খুব জরুরি হয়ে পড়েছে, সেটা হলো বিদ্যুৎ এবং গ্যাস বা জ্বালানির
সরবরাহ, একদম। আপনি হয়তো পরে জিজ্ঞেস করবেন, কিন্তু তারপরে আমি অন্তত সরবরাহের জায়গাটি কেন সরকারের যেন মাথায় থাকে যে এই অর্থ বছরেও কিন্তু জ্বালানি সরবরাহ স্বাভাবিক হবে বলে মনে হয় না। উচ্চমাত্রায় জ্বালানির মূল্য বৈশ্বিক পর্যায়ে থাকবে, এটা আশঙ্কা করা যায়, এবং সেই কারণে সরকারকে হয়তো জ্বালানি আমদানির প্রয়োজন হবে। সেটার জন্য যেন পর্যাপ্ত সরকারের হাতে অর্থ বরাদ্দ বা ভর্তুকির জন্য বরাদ্দ যেন থাকে। ঠিক একইভাবে বিকল্প জ্বালানি, নবায়নযোগ্য জ্বালানির মতো জিনিসগুলোকে সরকার যেন সুযোগ দেন। দেখতে পাচ্ছি সরকার বেশ কিছু জায়গায় সুযোগ দেওয়া হয়েছে, এর মাধ্যমে বিনিয়োগও হবে, জ্বালানির উপর নির্ভরতা, আমদানি নির্ভরতাও অনেকটা কমবে। সুতরাং এই জায়গাগুলোকে সরকারের আমার মনে হয় নির্দেশ করা দরকার। একদিকে হচ্ছে রাজস্ব আদায় বৃদ্ধির জন্য চেষ্টা করা, বিনিয়োগ সহায়ক পরিবেশ সৃষ্টি করা, এবং সেটা বাজেটের মাধ্যমে এবং বাজেটের বাইরে। একদমই। আপনি আসলে সামগ্রিকতার মধ্যে এতগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমি একটু যদি সূত্র ধরিয়ে দিই দর্শকদের জন্য, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের অর্থনীতির ইতিহাসে রাজস্ব আহরণের যে প্রবৃদ্ধি, সেটা অ্যাভারেজে 10 থেকে 12%। আমি যদি ভুল না বলে থাকি। হ্যাঁ, ঠিকই বলেছেন। এবং আপনি আমাকে অবশ্য আরেকটা প্রশ্ন করেছিলেন যে সক্ষমতার বিষয়টা, আমি পরে উত্তর দেব অবশ্য। আচ্ছা, 10 থেকে 12% হচ্ছে আমাদের অ্যাভারেজে প্রবৃদ্ধির হার রাজস্ব আহরণের। শুধুমাত্র এক অর্থ বছরে 10-11 সম্ভবত আমরা 22% মতো প্রবৃদ্ধির হার পেয়েছিলাম, এবং সেটাও পুরো বৈশ্বিক যে দাম বৃদ্ধি ঘটেছিল তার সাপেক্ষে আমাদের বাণিজ্যের যে বাণিজ্য থেকে শুল্ক আহরণের পরিমাণ বেড়ে যাওয়াতে আমরা 22% প্রবৃদ্ধি পেয়েছিলাম। এবারে এটা কিন্তু 40%-এর উপরে টার্গেট আছে, ফলে আশঙ্কার জায়গা থাকে। কিন্তু আপনি খুব সুন্দরভাবে বলেছেন যে আমার শুধুমাত্র কর জাল বিস্তৃত করা না, আমি কর দেবার মতো আয়োজন তৈরি করতে পারছি কিনা বিনিয়োগের মাধ্যমে। বিনিয়োগ করলে না আমি কর আয় করতে পারবো এবং কর যোগ্য হয়ে উঠব, সেটাও খুব গুরুত্বপূর্ণ। তবে যারা এখনো পর্যন্ত টিআইএন আছে কিন্তু দিচ্ছেন না, এরকম কিন্তু টিআইএনধারীদের মধ্যে 82% মানুষ, এবং তাদের অধিকাংশই ধরেন জিরো সাবমিশন বা ন্যূনতম ট্যাক্সের আওতায় পড়তে পারেন। সেই ক্ষেত্রে তাদের কাছে পৌঁছানো একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং আরেকটা আপনাকে প্রশ্নটা আমি করতেই চাই, সেটা হচ্ছে ব্যাংকগুলোর যে আন্ডার ইনভয়েসিং এবং ওভার ইনভয়েসিং যে চর্চাটা রয়েছে ব্যবসায়ীরা ব্যাংকগুলোর মাধ্যমে করে থাকেন, সেই জায়গায় আমরা যদি সঠিকভাবে এই অঙ্কগুলো করতে পারতাম, আমার শুল্ক আহরণ যেমন বাড়তো, ঠিক তেমনিভাবে আমার দেশ থেকে কিন্তু পুঁজি বাইরে চলে যাওয়াটা বা পাচার হয়ে যাওয়াটাও কমতো। এই বিষয়ে যদি আপনি একটু বলেন। না, ঠিকই বলেছেন। প্রথমত হলো যে আপনি আরেকটি আগের প্রশ্ন করেছিলেন যে সরকারের রাজস্ব আদায়ের সক্ষমতা, এনবিআর এর সক্ষমতা আছে কিনা। আমার কাছে মনে হয় যে তারা যদি চায় তা আসলে তাদের পক্ষে সম্ভব, কিন্তু প্রশ্নটি হচ্ছে যে তারা সেই ধরনের একটা লক্ষ্য নিয়ে এগোবে কিনা। এবার যে ধরনের কার্যক্রম নিয়েছে তাতে এই কার্যক্রমগুলো যদি এই অর্থ বছরের মধ্যে সে গুছিয়ে আনতে পারে, যে ধরনের ইগুলো এনবিআর এর সঙ্গে সমস্ত ধরনের অনলাইন ভিত্তিক যে কানেকশনগুলো তৈরি করা, আপনি জানেন যে এনবিআর এই এক ধরনের এখন ডিজিটালাইজেশনের ভিতরে রয়েছে, বিভিন্ন ধরনের সফটওয়্যার ভিত্তিক তার পেমেন্ট কাঠামোতে যাচ্ছে, এবং বড় ব্যবসায়ীরা কিন্তু ইতিমধ্যে অনলাইন ভিত্তিক পেমেন্ট দিচ্ছেন। এই অর্থ বছরে সম্ভবত করতে যাচ্ছে এনবিআর, সেটা হলো সকলের জন্য অনলাইন ভিত্তিক পেমেন্ট বাধ্যতামূলক। সেটা শুধু ব্যক্তি এবং কর্পোরেট উভয়ের জন্য সেটা বাধ্যতামূলক করা হচ্ছে। যদি সেটা করা হয় তার মাধ্যমেও কিন্তু একটা উচ্চ আদায় সেটা এই অটোমেটিক্যালি এখানে আসবার, হ্যাঁ, ভিত্তিতে আসবার একটা সুযোগ তৈরি হবে। ধন্যবাদ মুআজ্জেম। আরেকটা ছোট্ট এই যে যেটা আপনি বললেন যে এই যে আন্ডার ইনভয়েসিং হচ্ছে বা এই ওভার ইনভয়েসিং হচ্ছে, এই জায়গাগুলোর ক্ষেত্রে আমার মনে হয় যে কেন্দ্রীয় ব্যাংক যদি তার নজরদারি বাড়ায়, এবং এক্ষেত্রে একটা বড় সুযোগ হলো আপনি ইন্টিগ্রেটেড ফাইন্যান্সিয়াল সিস্টেম যদি করতে পারেন, যে কোনো ধরনের মানি ট্রানজ্যাকশনগুলো কেন্দ্রীয় ব্যাংক বা এনবিআর যে কোনো জায়গায় আপনি ধরতে পারবেন, যেটা কিনা ভারতে আধার কার্ডের মাধ্যমে করা যায়, যে আধার কার্ডে যে কোনো ধরনের ট্রানজ্যাকশন করলেই সেটা রিপোর্ট থাকবে, এবং সেই রিপোর্টটি আপনি আপনার বছর শেষে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের সাথে জমা দেবেন, তখন কিন্তু ইজিলি এই চেকিংটা হয়ে যায়। আমাদের ওই রকম একটা সমন্বিত ইন্টিগ্রেটেড ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন সিস্টেমে আগামীতে ধীরে ধীরে যেতে হবে। একদম মুআজ্জেম, এই পর্বে একটা বিরতিতে যাচ্ছি, কিন্তু আগামী পর্বে এনার্জি বিষয়ে আপনার কাছ থেকে কিছু জিনিস শুনতে চাইব। দর্শক মণ্ডলী, বিরতিতে যাচ্ছি, কিছুক্ষণের মধ্যেই আমরা আবার ফিরব, সঙ্গে দর্শক মণ্ডলী, আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি।
সাথে আছেন ডক্টর খন্দকার মোয়াজ্জেম হোসেন। মোয়াজ্জেম, আলোচনায় ফিরছি। এবারে একটু জানতে চাচ্ছি যে এই বাজেটে, প্রস্তাবিত বাজেটে যতটুকু শুনছি যে নবায়নযোগ্য জ্বালানিকে উৎসাহ দেওয়ার জন্য বেশ কিছু কর কাঠামো, কর ছাড় দেয়া, বেশ কিছু প্রণোদনা থাকছে এবং এটা খুব উৎসাহব্যঞ্জক এবং আমরা ধারণা করছি এই জায়গা থেকেই ছাড়টা দেওয়া হচ্ছে যে আমাদের যে জ্বালানির যে চাহিদা রয়েছে, যেটা আমরা মেটাতে পারি না, বিশেষ করে ব্যক্তি এবং ব্যবসায়ী পর্যায়ে যে জ্বালানির সংকটগুলো দেখা যায় উৎপাদনে, সেখানে ব্যক্তি বিনিয়োগকারীরা নবায়নযোগ্য জ্বালানি ইনস্টল করবেন, সেখান থেকে উৎপাদন করবেন, কৃষকরা সোলার এনার্জি ব্যবহার করবেন, গাড়িতে ইভি ইলেকট্রিক্যাল ভেহিকেল আসবে, কম দামে মানুষের হাতে পৌঁছাবে। এই যে নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে কর প্রণোদনা দেওয়ার বিষয়টা রয়েছে, আপনি যদি এটাকে মূল্যায়ন করেন যে শুধুমাত্র কর প্রণোদনা দিলেই কি আমাদের যে আকাঙ্ক্ষা, যে এক্সপেক্টেড আউটকাম, আমরা সেখানে পৌঁছাতে পারবো? প্রথমে এই জিনিসটা একটু বলা দরকার যে আমরা এক সপ্তাহ আগে ফিসক্যাল ডিসক্রিমিনেশন অর্থাৎ রাজস্ব বৈষম্য নবায়নযোগ্য জ্বালানি এবং যেটাকে আমরা বলি ফসিল ফুয়েল জীবাশ্ম জ্বালানি, এই দুটোর একটা বিশ্লেষণ তুলে ধরেছি এবং সেখানে আমরা দেখেছি যে নবায়নযোগ্য জ্বালানি কি পরিমাণ বৈষম্যের শিকার এবং সরকার কিভাবে জীবাশ্ম জ্বালানিকে বছরের পর বছর সাপোর্ট দিয়ে গেছে। এবং এটা হয়েছে শুধুমাত্র রেভিনিউ পয়েন্ট থেকে না, এটা হয়েছে একেবারে ব্যক্তি স্বার্থে, কিছু গোষ্ঠীর স্বার্থে, এমনকি সেই গোষ্ঠীগুলোর সাথে সরকার, পূর্ববর্তমান সরকারগুলোর সম্পর্কে স্বার্থে একদম নেক্সাসটা পরিষ্কার। সুতরাং সেই জায়গা থেকে প্রথমত বেরিয়ে আসাটা দরকার ছিল। সুতরাং এই যে প্রথমত তারা যে শুল্ক ছাড় দিচ্ছেন বিভিন্ন রকমের, এই শুল্ক ছাড়ের উদ্যোগটি রাজনৈতিকভাবে একটি খুবই ইতিবাচক অবস্থান নির্দেশ করে এবং সেখানে তারা যে এই যে জীবাশ্ম জ্বালানির নেক্সাস থেকে বেরিয়ে আসতে চাচ্ছেন, এটিকেই আমরা প্রথমত ইতিবাচকভাবে স্বাগত জানাচ্ছি এবং ইতিবাচকভাবে দেখতে চাচ্ছি। এর পরের প্রশ্নটি হলো যে ধরনের শুল্ক ছাড়গুলো হয়েছে সেগুলোই পর্যাপ্ত কিনা বা যা দেওয়া হয়েছে সেটিই কিনা পর্যাপ্ত। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সোলারের জন্য যে সমস্ত বিষয়গুলো সেগুলোকে শুল্ক কমিয়ে আনা হয়েছে, প্রায় শূন্যের কাছে নিয়ে আসছে, কিন্তু ব্যাটারির শুল্ক আবার কমানো হয়েছে, কিন্তু এখনও একটা উচ্চ পর্যায়ে ব্যাটারির শুল্ক রাখা হয়েছে। আমাদের একটা যেটা প্রত্যাশা থাকবে সরকারের কাছে যে সাপ্লাই চেইন মাথায় রেখে যেন সরকার শুল্কগুলোকে রিভিশন করেন। সেটা কিন্তু অনেকখানি হয়েছে, কিন্তু ব্যাটারি তো খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমি এই বছর পরপরই প্রায় বদলাতে এই কারণে এই কথাটি বললাম যে এখন যে ধরনের সুবিধাগুলো দেওয়া হচ্ছে সেটা হয় উৎপাদন পর্যায়ে অথবা বিতরণ পর্যায়ে, কিন্তু এই যে মাঝখানের যে প্রসেসিং, রিসাইক্লিং বা এর মাঝখানের যে জিনিসগুলো যেটার সাথে ব্যাটারি যুক্ত, এই জায়গাগুলোকেও কিন্তু সরকারকে মাথায় রাখা দরকার। একটা বাসায় হয়তো তিনি রুফটপ সোলারে করতে চান, কিন্তু তিনি যদি ব্যাটারির সুবিধাটা পান তাহলে তিনি দেখেন যে তার জন্য ব্যবসায় ওটা লাগানোটা তার জন্য পড়তা হয়, যেটা আমরা বাংলায় বলে থাকি, তার জন্য কস্ট ইফেক্টিভ হয়। সুতরাং আমি বলবো যে বাকি যে অংশগুলো রয়েছে একটা সাপ্লাই চেইনের রিনিউয়েবলের ক্ষেত্রে, যেটার মধ্যে ব্যাটারি একটা গুরুত্বপূর্ণ, ইনভার্টার একটা গুরুত্বপূর্ণ দিক এবং আদার যে সমস্ত র মেটেরিয়ালস, পিলার্স অ্যান্ড আদার যেগুলো রয়েছে এবং পাইপ, ওয়্যারস, এগুলোর উপরে যাতে কোনো রকমের শুল্ক কাঠামোগুলোকে যাতে একেবারে নমনীয় পর্যায়ে নেওয়া হয়, এটা হচ্ছে প্রথম দরকার, এটা প্রথম। কিন্তু এগুলো হওয়াটাই কি পর্যাপ্ত? এটা হলে যেটা হবে সেটা হলে এক ধরনের ইতিবাচক মেসেজ যাবে বিনিয়োগকারীদের কাছে এবং ব্যাংকারদের কাছে। দেখুন, অনেকেই এখন এগুলোতে যেতে চান, কিন্তু ব্যাংকের কাছে গেলে ব্যাংক ঋণ দিতে চান না, অথবা ইপিসি কন্ট্রাক্টররা এই সমস্ত জায়গায় আগ্রহ দেখান কিন্তু বিনিয়োগকারী পান না। যখন এই ধরনের একটা ভালো সুবিধাজনক ফিসক্যাল স্ট্রাকচার যখন তার সামনে থাকবে, তখন আমরা মনে করি যে ব্যাংকাররা আগিয়ে আসবেন, বিনিয়োগকারীরা, দেশি বিদেশি বিনিয়োগকারীরা তখন বিনিয়োগের জন্য আগ্রহী হবেন। সুতরাং এটা একটা বড় পূর্ব শর্ত আমরা মনে করি যে সাপ্লাই চেইন রিলেটেড যে ধরনের ডিউটিগুলো রয়েছে এগুলোকে নমনীয় করে আনা এবং বৈষম্যগুলো কমিয়ে আনা, সেটা আমার মনে হয় এবারের বাজেটে অনেকটা হবে। যেগুলো বাকি রয়েছে আশা করব যে আজকের মধ্যে অথবা বাজেট আলোচনার ভিতরে সেই জায়গাগুলোতে এটা অ্যাড্রেস হবে।
তবে এই জিনিসটির সাথে মাথায় রাখা দরকার, এই জিনিসগুলো হলেই যে সাথে সাথে আমাদের এখানে যে আমরা জ্বালানির ক্ষেত্রে যে এখন যে সংকট যাচ্ছে সেখান থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবো না। এই জন্য আগামী অর্থ বছরের জন্য জ্বালানি আমদানির জন্য যেন পর্যাপ্ত সরকারের কাছে যেন ভর্তুকি থাকে। আমরা নিজেরাই এলএনজি থেকে বেরিয়ে আসতে বলি, কিন্তু যতটুকু ন্যূনতম দরকার সেটুকু কেনার জন্য যাতে সরকার অর্থ বরাদ্দ রাখে। তো ট্রানজিশন থাকতে হবে। হ্যাঁ, এই ট্রানজিশন পিরিয়ডটা, এবং এই মুহূর্তে একটা ক্রাইসিসও যাচ্ছে, খুবই উচ্চ মূল্য জ্বালানি, এটা কেনার মতো সামর্থ্য কিন্তু নেই। আবার সরকার যেহেতু জনগণকে পুরো ইটা দিচ্ছেন না, প্রাইসটা জনগণের উপরে পাসন করছেন না, সুতরাং ভর্তুকিটি যেন পর্যাপ্তভাবে থাকে যাতে সরকার জ্বালানির জন্য যতটুকু ন্যূনতম দরকার সে আমদানিটি যেন করতে পারে। সুতরাং জ্বালানি নিরাপত্তার জায়গাটি যেন দেখে, অন্তর্বর্তীকালীন পর্যায়ে যেটাকে আমরা জ্বালানি রূপান্তরের যে অন্তর্বর্তী পর্যায়ে সেটা যেন থাকে, এবং এর পরে যাতে জ্বালানি রূপান্তরের দীর্ঘমেয়াদী যে জায়গাগুলো সেটা যেন থাকে। আমরা খুবই আশাবাদী যে এই ধরনের উদ্যোগগুলো, এবং রাজনৈতিকভাবে যেহেতু একটা মেসেজিং রয়েছে সরকারের, এতে করে আগামী দিনে দেশি বিদেশি বিনিয়োগকারীরা নবায়নযোগ্য জ্বালানির ব্যাপারে বিনিয়োগে উৎসাহী হবেন। খুব ভালো বললেন। এখানে ধরেন আমার সোলার ইরিগেশনে কৃষক উৎসাহী হলো, এবং এখানে ধরেন ইরিগেশনে উৎসাহী হলো, কিন্তু আমি যদি বরেন্দ্র এলাকায় যাই, বরেন্দ্র এলাকায় তো সোলার ইরিগেশনে উনি কস্ট এফেক্টিভ বা উৎপাদন খরচ ওনার কমতে পারে, কিন্তু তাতে কিন্তু আমার নিচ থেকে সেচ দেবার যে প্রবণতা, অর্থাৎ আমার ভূগর্ভস্থ পানি তোলার প্রবণতা কমে যাবে না। এই জায়গায় কেন কমবে না মনে হয়? কারণ হচ্ছে তার যা প্রয়োজন সেটা তো উনি দেবেনই। ফলে আমার এই অঞ্চল ভিত্তিক শস্য এবং কম পানি ব্যবহার করে যে শস্য উৎপাদন হয় সেগুলোর তো টার্গেটিং এবং প্রায়োরিটাইজেশন একটা ভিন্ন বিষয়। কিন্তু আমি যেই জায়গায় আমি এই জায়গাটাতে আপনাকে একটু অ্যাড করি। জি, দেখুন, এখন যেভাবে কাঠামোটি দাঁড়াচ্ছে তাতে আপনি শুধুমাত্র আপনার কৃষি জমিতে ইরিগেশনের জন্য শুধু সোলার প্যানেল ব্যবহার করবেন না, এখন নেট মিটারিং করা হচ্ছে, মানে হচ্ছে আপনার উৎপাদিত বিদ্যুৎ আপনি কিন্তু গ্রিডে দিয়ে দিতে পারেন, এবং সেখান থেকে কিন্তু আপনার আয় আসবে। সুতরাং আপনি যতটুকুই আপনার জমিতে এই গ্রিড সোলার ব্যবহার করে যতটুকু বিদ্যুৎ দিচ্ছেন সেটি ভালো, এবং তার মাধ্যমে আপনার বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে, ব্যয় সাশ্রয় হচ্ছে। আবার আপনি বাড়তি সময় বা যখন লিন সিজন, যখন ফসল থাকছে না, তখন কিন্তু আপনি গ্রিডে দিয়ে আয় করতে পারছেন। অন্যান্য দেশগুলোতে এটাকে আরো উৎসাহিত করা হয়েছে এভাবে যে এখানে ফিড ইন ট্যারিফ, অর্থাৎ যতটুকু মাত্রায় আপনি বিদ্যুৎ বিল দেন তার থেকে আরো 1 টাকা বেশি, 1 সেন্ট বেশি করে দেওয়া হয়, যাতে সে আরো উৎসাহী হয় এই ধরনের গ্রিড বেস সিস্টেমের সাথে যোগাযোগ রাখতে। সুতরাং কৃষিতে কিন্তু শুধুমাত্র ফসলের জন্য তার জন্য পানি দেবে না, সে কিন্তু এখন একজন বিনিয়োগকারী হিসেবে বিদ্যুৎ বিনিয়োগকারী হবারও তার সুযোগ রয়েছে। একদম। এবং এটা ভীষণ রকমের একটা আমি বলবো যে ধনাত্মক প্রবণতা তৈরি করবার মতো সুযোগ তৈরি হয়েছে। মোয়াজ্জেম, আপনাকে এই পর্যায়ে ধন্যবাদ জানাচ্ছি। নিশ্চয়ই সামনে আগামীতে অনেকগুলো আলোচনা আপনার সাথে বাকি থেকে গেল, এবং আশা করছি যে পুরো বছর ধরে এই যে ধনাত্মক প্রবণতাগুলো বাজেটের মধ্যে রয়েছে, বিভিন্ন চ্যালেঞ্জ সমেত, সেগুলো কিভাবে সরকার এবং আমরা মোকাবেলা করব এবং সামনের দিকে এগোবো, এই আলোচনা আমাদের মধ্যে চলতে থাকবে। আপনিও যুক্ত থাকবেন, আমিও যুক্ত থাকব আশা করি, এবং আপনাকে ধন্যবাদ জানাচ্ছি কষ্ট করে আসবার জন্য। আপনাকেও ধন্যবাদ। এবং এটা ঠিক যে সিভিল সোসাইটির পক্ষ থেকে আমরা আজকে যে ধরনের একটা হোপ নিয়ে আজকের অনুষ্ঠানটি করলাম, সারা বছর কিন্তু এই জিনিসগুলো আমরা মনিটর করব যে সরকার তার বাজেট বাস্তবায়নে কি ধরনের কার্যক্রম পরিচালনা করে। আগামী অর্থ বছরের বাজেট আসবার আগে যখন আমরা রিভিউ করব, তখন যেন এই ধনাত্মক যে মনোভাব সেইটা সমিতি আমরা করতে পারি, সেই আশাবাদ রেখে দর্শক যাচ্ছি খানিকটা বিরতিতে, এবং আসবো আপনাদের সাথে নতুন অতিথি নিয়ে। সঙ্গে থাকবেন। ধন্যবাদ। নীলরবী আপা, আমরা আবারও আপনার সঙ্গে যুক্ত হব, যেহেতু আজ দিনভর আমাদের বাজেটের আয়োজন রয়েছে। দর্শক, আজ দিনভর এখন বাজেট আলোচনা নিয়ে আমরা রয়েছি আপনাদের সঙ্গে। প্রতি ঘন্টায় ঘন্টায় যুক্ত হবেন নতুন নতুন অতিথিরা, জানবো আমরা এই বাজেটের আদ্যপান্ত, সেই সঙ্গে থাকবে বিশ্লেষণও। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি তানজিলা খান মিম, এবং এর পরের ঘন্টায় যুক্ত হবেন আমাদের সহকর্মী অন্যয় কর্মকার। সঙ্গেই থাকুন।